আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা সাধারণ দেখতে কটন ফ্যাব্রিককে কিভাবে নিখুঁত রঙে রাঙানো হয় তার পেছনে কিন্তু একটা বেশ জটিল প্রক্রিয়া কাজ করে। চলুন আজ আমরা একদম ফ্যাক্টরির ভেতরে ঢুকে দেখব একটা 100% কটন নেট ফ্যাব্রিককে কিভাবে ধাপে ধাপে ডাইং করা হয় একটা এক্সস্ট ডাইং মেশিন ব্যবহার করে। কখনো কি এটা মনে এসেছে যে একটা সাধারণ গ্রেও বা ধূসর রঙের কটন ফ্যাব্রিক কিভাবে তার একদম নিখুঁত উজ্জ্বল রংটা পায়? মানে এই পুরো রূপান্তরের পেছনে আসলে কি আছে? এর পেছনে রয়েছে একটা অত্যন্ত সুনির্দিষ্ট আর নিয়ন্ত্রিত প্রক্রিয়া। আজকে আমরা ঠিক এই পুরো প্রক্রিয়াটাই ধাপে ধাপে দেখব। এখানে শুধু বইয়ের থিওরি নয়, বরং আমরা ফোকাস করব একদম বাস্তব ফ্যাক্টরির প্র্যাকটিসের ওপর। প্রতিটি ধাপে কোন কেমিক্যাল লাগছে, টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ধাপ কেন এত জরুরি তার পেছনের কারণগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো রং করার আগে ফেব্রিকটাকে তো সেই রঙের জন্য প্রস্তুত করতে হবে, তাই না? এই প্রথম ধাপটাকেই বলা হয় প্রি ট্রিটমেন্ট বা ফেব্রিক প্রস্তুতি। এখানে মূলত কাঁচা কটন ফেব্রিককে পরিষ্কার করে রং গ্রহণের জন্য একদম তৈরি করা হয়। সহজভাবে বললে, কটন যেহেতু একটা প্রাকৃতিক ফাইবার, এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো কিছু খনিজ লবণ বা মিনারেল আয়ন নরমালি থেকে যায়। ডাইং করার আগে এই খনিজগুলো সরিয়ে ফেলার যে প্রক্রিয়া, তাকেই বলে ডিমিনারেলাইজেশন। এখন প্রশ্ন হলো, এটা কেন জরুরি? কারণ এই মিনারেলগুলো যদি থেকে যায়, তাহলে রংটা কাপড়ে ঠিকমতো বসবে না, শেড আনইভেন বা অমসৃণ হবে, আর পুরো রঙের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এই ধাপে মূলত দুটো প্রধান কেমিক্যাল ব্যবহার করা হয়। একটা হলো ওয়েটিং এজেন্ট, যেটা ফ্যাব্রিককে খুব তাড়াতাড়ি আর সমানভাবে ভেজাতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো সিকোয়েস্ট্রিং এজেন্ট, যার কাজ হলো ওই খনিজ আয়নগুলোকে ধরে নিষ্ক্রিয় করে ফেলা। এর ফলে ডাই পেনেট্রেশন, মানে রংটা ফেব্রিকের ভেতরে ঢোকার প্রক্রিয়াটা অনেক ভালো হয় এবং পুরো ফ্যাব্রিকে রং সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। প্রি ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যদি কিছু থাকে, সেটা হলো স্কাউরিং এবং ব্লিচিং। স্কাউরিংয়ের মূল উদ্দেশ্য হল কস্টিক সোডা ব্যবহার করে কটনের ভেতরে থাকা প্রাকৃতিক মোম, তেল, ময়লা এই জাতীয় সব অপদ্রব্য দূর করা। এর ফলে ফ্যাব্রিকটা একদম পরিষ্কার, শোষণক্ষম বা অ্যাবজর্বেন্ট হয়ে ওঠে, মানে ডাইংয়ের জন্য পুরোপুরি রেডি। বাস্তবে ফ্যাক্টরিতে এটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার সিকোয়েন্স মেনে করা হয়। যেমন প্রথমে 40 ডিগ্রি সেলসিয়াসে কেমিক্যাল অ্যাড করা হয়। টেম্পারেচার যখন 60 ডিগ্রিতে ওঠে, তখন কস্টিক ডোজিং শুরু হয়। এরপর 70 ডিগ্রিতে হাইড্রোজেন পরক্সাইড ডোজিং করা হয় ব্লিচিংয়ের জন্য। এই ব্লিচিংটায় গ্রে ফেব্রিকের ন্যাচারাল রং দূর করে তাকে সাদা আর উজ্জ্বল করে তোলে। আর সবশেষে 98 ডিগ্রি সেলসিয়াসে মেশিনটা প্রায় 60 মিনিটের মতো চালানো হয়। এর পরের ধাপটা হলো বায়োপলিশিং। এটা একটা এনজাইমেটিক প্রক্রিয়া। এখানে সেলুলেজ নামের একটা এনজাইম ব্যবহার করে ফ্যাব্রিকের সারফেস থেকে বেরিয়ে থাকা একদম ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ বা হেয়ারিনেস দূর করা হয়। এই প্রক্রিয়াটা সাধারণত 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর একটা অ্যাসিডিক পরিবেশে করা হয়। তো বায়োপলিশিং করে লাভটা কি? প্রথমত, এটা ফেব্রিকের পিলিং বা গুটি ওঠার সমস্যা একদম কমিয়ে দেয়। দ্বিতীয়ত, ফেব্রিকের সারফেসটা অনেক স্মুথ বা মসৃণ হয়। আর ফাইনালি, এর ফলে একটা দারুণ সফট হ্যান্ড ফিল পাওয়া যায়। এক কথায়, ফেব্রিকের কোয়ালিটি অনেক উন্নত করার জন্য এই ধাপটা খুব জরুরি। বেশ, আমাদের ফ্যাব্রিক এখন রং গ্রহণ করার জন্য 100% প্রস্তুত। এবার তাহলে শুরু হবে দ্বিতীয় পর্যায়, মানে আসল কাজ, ফ্যাব্রিককে তার ফাইনাল রং দেওয়া। রং দেওয়ার ঠিক আগেই একটা লেভেলিং ধাপ থাকে। এর প্রধান উদ্দেশ্য একটাই, রং যেন পুরো ফ্যাব্রিকে পারফেক্টলি, মানে একদম সমানভাবে ছড়িয়ে পড়ে, কোথাও যেন কম বা বেশি না হয়। এই ধাপে লেভেলিং এজেন্ট, যা রংকে সমানভাবে ছড়াতে সাহায্য করে, এবং অ্যান্টি ক্রিজিং এজেন্ট, যা ডাইংয়ের সময় ফ্যাব্রিকে ভাঁজ পড়া থেকে বাঁচায়, এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। আর তাপমাত্রা থাকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। কটন নিট ফ্যাব্রিক ডাইংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় রিঅ্যাক্টিভ ডাই, আর এর প্রয়োগ পদ্ধতিটাও খুব গোছানো। প্রথমে সল্ট বা লবণ ডোজিং করা হয়। এটা রংকে ফ্যাব্রিকের দিকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। এরপর ধীরে ধীরে কালার বা রং ডোজিং করা হয়। একটা নির্দিষ্ট সময় পর শেড চেক করে দেখা হয় যে রং ঠিকমতো লাগছে কিনা। সব ওকে থাকলে টেম্পারেচার বাড়িয়ে 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়।
এরপর একটা ক্ষারীয় পরিবেশ তৈরির জন্য ধাপে ধাপে সোডা অ্যাশ ডোজিং করা হয়, আর এই সোডা অ্যাশই রঙকে ফ্যাব্রিকের ফাইবারের সাথে স্থায়ীভাবে একটা রাসায়নিক বন্ধন বা ফিক্সেশন তৈরি করতে সাহায্য করে। এখানে একটা জায়গায় প্রায়ই অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয় লেভেলিং এজেন্ট আর ফিক্সিং এজেন্টের কাজ নিয়ে। দেখুন, ব্যাপারটা একদম সহজ। লেভেলিং এজেন্টের কাজ হল ডাইং চলার সময় রঙটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়া, আর ফিক্সিং এজেন্ট ব্যবহার করা হয় ডাইং শেষ হওয়ার পর রঙটাকে ফ্যাব্রিকের সাথে পার্মানেন্টলি বেঁধে ফেলার জন্য। সোজা কথায়, একটা রং ছড়াতে সাহায্য করে আর অন্যটা রঙকে আটকে রাখতে সাহায্য করে। রং তো দেয়া হলো, কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি। একদম ফাইনাল স্টেজে এসে রঙকে আরও টেকসই করতে হবে আর ফ্যাব্রিকের ফাইনাল ফিনিশিংটাও নিশ্চিত করতে হবে। ডাইংয়ের পরে মূলত ৩টা প্রধান কাজ করা হয়। প্রথমটা হলো সোপিং। এখানে প্রায় ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিটারজেন্ট দিয়ে ফ্যাব্রিকের সারফেসে লেগে থাকা আলগা বা অতিরিক্ত রঙগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। এরপর আসে ফিক্সিং। ফিক্সিং এজেন্ট ব্যবহার করে রঙের স্থায়িত্ব বা কালার ফাস্টনেস আরও বাড়ানো হয়। আর সবশেষে সফটেনার ব্যবহার করে ফ্যাব্রিকে একটা চূড়ান্ত মসৃণতা আর কোমলতা আনা হয়। তো এই যে আমরা এতগুলো ধাপ পরপর দেখলাম, এর প্রত্যেকটা ধাপে একটা সাধারণ কটন ফ্যাব্রিককে একটা হাই কোয়ালিটি পোশাকে রূপান্তর করার জন্য অপরিহার্য। দেখুন, 100% কটন ফ্যাব্রিক তার ন্যাচারাল ফিল, ব্রিদেবিলিটি এবং আর্দ্রতা শোষণের ক্ষমতার জন্য খুবই জনপ্রিয়। কিন্তু এর কিছু দুর্বলতাও আছে, যেমন এটা সহজে কুঁচকে যায়, শ্রিঙ্কেজ বা সংকোচন হতে পারে অথবা গুটি উঠতে পারে। এই যে পুরো ডাইং আর ফিনিশিং প্রক্রিয়াটা, এটা শুধু ফ্যাব্রিককে রঙই করে না, বরং কটনের এই দুর্বলতাগুলোকেও কন্ট্রোল করে একটা উন্নত মানের ফাইনাল প্রোডাক্ট নিশ্চিত করে। আশা করি এক্সস্ট ডাইং মেশিনে কটন নেট ফ্যাব্রিক ডাইংয়ের এই সম্পূর্ণ প্রক্রিয়াটা এখন সবার কাছে পরিষ্কার। এই ধারণাটা যদি বাস্তব ক্ষেত্রে কাজে লাগানো যায়, তাহলে যে কোনো কাজ আরও অনেক সহজ আর প্রফেশনাল হয়ে উঠবে। এই বিশ্লেষণটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান, এবং এই ধরনের আরও প্রফেশনাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।